বিডিআর সদস্যদেরকে অন্যায়ভাবে জেল জরিমানা করে চাকরিচ্যুত করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তো আমরা কথাই বলতে পারিনি। আপনি জানলে অবাক হবেন যে বিডিআর সদস্যরা 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য সীমান্তে একদিন পাহারা দিয়েছে, সেই বিডিআর সদস্য, চাকরিচ্যুত বিডিআর সদস্য চিকিৎসা করতে পারে না, সে পিঠা বিক্রি করে, কেউ রিক্সাও চালাতে পারে না, খুব মানবেতর জীবনযাপন করছে। যদি এই শহীদদের হত্যার বিচার না হয় তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে লজ্জিত হব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিশেষ আয়োজন আমার কথায়। সাথে আছি আমি আশরাফ আলী ফারুকী। আজ আমরা আলোচনা করব 2009 সালের পিলখানা হত্যা এবং চাকরিচ্যুত, ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন দাবি এবং ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে আজকের এই অনুষ্ঠান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক বিজিবি সদস্য সৈয়দ আহমেদ মাসুম খান, যিনি ওনাদের দাবি এবং সে সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাইব, 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে একজন সাবেক বিজিবি সদস্য হিসেবে আপনি কিভাবে দেখেন এবং সেই দিনের ঘটনা আপনার কাছে কিভাবে মূল্যায়িত হয়? জি ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাই অগ্রযাত্রা প্রতিদিন পরিবারকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পিলখানায় 57 জন সেনা অফিসার সহ যা 74 জন শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 25 এবং 26শে ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছিল সেটা মূলত এই বাংলাদেশের ইতিহাসের জন্য একটা অত্যন্ত কলঙ্কজনক এবং লজ্জাজনক বিষয়। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে সেদিন অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তৎকালীন সরকার নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা এই পিলখানার হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল। আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা সহ জেনেছেন এবং আমরাও বিভিন্ন তদন্ত রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে এটা একটা পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য পরিকল্পিতভাবে সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এতে করে সেনাবাহিনী এবং বিডিআর, সীমান্তরক্ষী বিডিআর বাহিনীও ধ্বংস হয় এবং সেনাবাহিনী যে আঘাত খেয়েছে এটা আসলে জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। পিলখানা হত্যাকাণ্ডের পর হাজারো বিজিবি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং চাকরিচ্যুত সদস্যদের দাবি, তাদের অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই দাবির বিষয়ে আপনার বক্তব্য কি? এই দাবিটি অত্যন্ত সঠিক এবং যৌক্তিক। পিলখানা এই হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে আমরা সর্বপ্রথম রাষ্ট্র যে সকল বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের বিপক্ষে প্রথমে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করে, যে মামলাটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। পরবর্তী সময়ে রাষ্ট্র এই মামলাটা তুলে নেয় এবং রাষ্ট্র একটা ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিডিআর সদস্যদেরকে অন্যায়ভাবে জেল জরিমানা করে চাকরিচ্যুত করা হয়। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের কোনো বিচার ব্যবস্থাতে কোনো সাক্ষী দেখে দেখে সাক্ষী দিবে এরকম কোনো বিচার ব্যবস্থা নেই। আমাদের এই কোর্টে আমরা যেতাম এবং আমাদের আইনজীবী নিয়োগ করার বিধান ছিল, কিন্তু আইনজীবী কথা বলার বিধান ছিল না। আমরা কখনো আত্মপক্ষ সমর্থন করতে পারি নাই। একটা ফরমাইশি রায়ের মাধ্যমে তৎকালীন সরকার নিজেদের অপরাধ আড়াল করার জন্য এই কাজটা করেছিল, যার জন্য বিডিআর সদস্যরা এখন সোচ্চার হয়েছে এবং তারা ন্যায় বিচার চায়। বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত সদস্য রয়েছে তাদের অন্যতম দাবি হলো তাদের চাকরিতে পুনর্বহাল বা পূর্ণ ক্ষতিপূরণ, এবং রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত বলে কি আপনি মনে করেন? অবশ্যই। যখন রাষ্ট্রের একজন নাগরিক কোনো সরকার কর্তৃক অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি হয়, যখন বাংলাদেশের সংবিধান কার্যকর হয়, তখন একটি নির্বাচিত সরকারের উচিত তার জনগণ যারা আছে তারা যেখানে অন্যায় হয়েছে, তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটার ক্ষতিপূরণ সহ তাদেরকে নাগরিক দায়িত্ব থেকেই তাদেরকে পুনর্বাসন করা। আপনারা ইতিমধ্যে জানেন 2006 সালে একটা এসআই নিয়োগ দিয়ে গিয়েছিলেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে পরবর্তী সরকার তাদেরকে চাকরিতে জয়েন করে নাই। ইতিমধ্যে কিছুদিন আগেই তারা ট্রেনিং এ গিয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন সামরিক বাহিনী
এবং নৌবাহিনী বিমান বাহিনীর অনেক সদস্য যাদের প্রতি অন্যায় অত্যাচার করেছিল তাদেরকেও চাকরিতে ডাকা হচ্ছে এবং তাদের ক্ষতিপূরণ এবং ভূতাবেক্ষ নিয়োগ সম্পর্ক অনেক কিছুই দেওয়া হচ্ছে। এই হিসাবে আমরা বিডিআর সদস্য যারা আছি আমরা মনে করি আমাদের প্রতি বিগত সরকার অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়েছে এবং আমরা সংবিধানের যে আমার মৌলিক অধিকার আছে সেই অধিকার অনুপাতেই আমাদের এটা ফেরত পাওয়া এখন এটা সময়ের দাবি। এটা শুধু আমাদের দাবি নয়, এটা দেশবাসী যারা আছে সমস্ত দেশবাসীর দাবি যে সীমান্তরক্ষী বাহিনীদের প্রতি যে অন্যায় করা হয়েছে তাদের প্রতি সুবিচার করা। পিলখানা বিষয়ক জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে, তবে এখনো প্রকাশ হয়নি বলে দাবি করা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে প্রতিবেদন প্রকাশ করাটা কতটা প্রয়োজনীয় মনে করছেন আপনি? জি ধন্যবাদ, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশে যখন কোন ঘটনা ঘটে তখন দেখবেন তড়িঘড়ি করেই তদন্ত কমিশন গঠন করে দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত কমিশনের রিপোর্ট কোনোদিন আলোর মুখ দেখে নেই। বিডিআর এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তৎকালীন সময়ে দুইটা তদন্ত কমিশন গঠিত হয়েছিল এবং এই দুইটা তদন্ত কমিশন, একটা জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে আর একটা বোধহয় বিডিআর এর নেতৃত্ব হয়েছিল। এই দুইটা তদন্ত কমিশনের রিপোর্ট আলোর মুখ দেখেনি। এটা বিগত সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ভালো বলতে পারবেন। পাশাপাশি পরবর্তী সময়ে 5ই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা যখন আন্দোলনে শহীদ মিনারে নামি তখন প্রথম কিন্তু তারা তদন্ত কমিশন গঠন করতে চায়নি, পরবর্তীতে আমাদের আন্দোলনের মুখে তদন্ত কমিশন গঠিত হয়। কিন্তু এখানে অবাক করার মতো বিষয়, আমরা যে আন্দোলন করলাম আমাদের বিডিআর সৈনিক যারা ছিল যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এখানে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনের 2-এর ধারা মোতাবেক বলা হয় যে আগে যে 2-এর যাদের বিচার হয়েছে তারা এই তদন্তের আওতাধীন হবে না। তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সময় তদন্ত কমিশনে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এই তদন্ত কমিশনের রিপোর্টও প্রকাশ হয়নি। এটা আপনি বাংলাদেশের একটা সংস্কৃতি ধরে নিতে পারেন যে যখনই আসে, তবে তদন্ত কমিশনের রিপোর্ট জাতির সামনে আসা এবং জাতিকে জানানো সেটা সরকারের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আচ্ছা, বিডিআর সদস্যদের পরিবারগুলো প্রায় 17 বছর যাবত ন্যায় বিচারের অপেক্ষা করছে। তাদের এই দীর্ঘ অপেক্ষার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, মানুষ আশায় দিন গুনে 9 বছর বিডিআর সদস্যরা 2009 সালে যখন 25-26 ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল, বিডিআর সদস্যদেরকে যাদেরকে জেলখানায় দেওয়া হয়েছিল তারা জেলখানায় থেকেছে। বিডিআর পরিবারের প্রত্যেকটা সদস্য তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য আকুতি করেছে, তারা ওখান থেকে ফেরত এসেছে। তারপরে বিভিন্ন সময় বিগত আওয়ামী লীগ সরকারের সময় তো আমরা কথাই বলতে পারিনি, কিন্তু পরবর্তী সময়ে তারা এখনো চিন্তা করে যে বিডিআর সদস্যদের যে মিথ্যা একটা অভিযোগের ভিত্তিতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে সেটা থেকে তাদের উত্তরণ পাওয়া জরুরি। কেননা আমরা বিডিআর সদস্য যারা আছি আমরা মনে করেন কেউ এসএসসি পাস, কেউ ইন্টারমিডিয়েট পাস করে চাকরিতে আমরা চলে গেছি। আমরা কিন্তু এই যখন চাকরি করেছি সীমান্তে থেকেছি, আমরা কিন্তু বাইরের কোনো কাজের সাথে আমরা কখনো সম্পৃক্ত ছিলাম না বা করতে পারি না। আমরা জানি 1 শত্রুতে 1 গুলি, আমরা অস্ত্র চালনা করতে জানি, কিন্তু আমরা এই চাকরিচ্যুত হওয়ার পরে আমরা সমাজে কোনো কাজ পাচ্ছি না। আমাদের অনেক সদস্য আছেন যারা অর্ধারে অনাহারে দিনাতিপাত করেন। আপনি জানলে অবাক হবেন যে বিডিআর সদস্যরা 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য সীমান্তে একদিন পাহারা দিয়েছে, সেই বিডিআর সদস্য, চাকরিচ্যুত বিডিআর সদস্য চিকিৎসা করতে পারে না, সে পিঠা বিক্রি করে, কেউ রিক্সাও চালাতে পারে না, খুব মানবেতর জীবনযাপন করছে। তার পরবর্তী সময়ে যে বিষয়টা সবচেয়ে বেশি বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, বিডিআর সদস্যদের সন্তানদেরকে কোনো সরকারি চাকরিতে দেওয়া হচ্ছে না, নিচ্ছে না। এটা একটা মারাত্মক বিষয়। আপনি দেখেন বাংলাদেশের রাজাকারের সন্তানরা ম্যাজিস্ট্রেট হয়, ডিসি হয়, এসপি হয়, বাট বিডিআর সদস্যদের সন্তানদেরকে কোনো সরকারি চাকরিতে নেওয়া হচ্ছে না। এইটা থেকে আমাদের উত্তরণের দরকার, নতুবা আমরা তো ধ্বংস হয়েছি, পাশাপাশি আমাদের পরিবার, আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এক প্রজন্মের দোষ অন্য প্রজন্মকে দেওয়া যায় না, আর আমরা তো দোষী না, আমাদের উপর জোর করে একটা দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। এটা থেকে উত্তরণ হওয়া জরুরি বলে আমি মনে করি এবং দেশবাসীও মনে করে। বর্তমানে অনেক সদস্য কারাগারে রয়েছেন এবং তারা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করছেন বা নিরপরাধ দাবি করছেন। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি ধন্যবাদ। বিষয়টা হলো বর্তমানে যারা কারাগারে আছেন, এখানে কারাগারে যে প্রচলিত মামলায় আছেন, এখানে 2টি মামলা আছে। একটা আছে হত্যা মামলা আর একটা আছে বিস্ফোরক মামলা।
এখন বিষয়টা ছিল বিগত সরকারের আমলে যারা হত্যা মামলায় খালাস পেয়েছিল, মানে হত্যা মামলায় যাদেরকে সাজা হয় নাই, তারা বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে দীর্ঘদিন 16-17 বছর আটকে রাখা হয়েছে। কারণ এই বিস্ফোরক আইনের মামলায় সে তো জামিনের হকদার, একজন মানুষ জামিনের হকদার, তাকে জামিন দেওয়া হয়নি। এখন এই পরবর্তী সময়ে দেখা গেল যাদের হত্যা মামলায় 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত সাজা হয়েছে, তাদের সাজা শেষ। কিন্তু এই বিস্ফোরক আইনের মামলায় যাদেরকে জামিন দেওয়া হয় না, যার জন্য তারা মুক্ত হচ্ছে না। কিন্তু বিষয়টা হলো, যেহেতু বিস্ফোরক আইনের মামলাটা রয়েছে, তারা দীর্ঘ 17 বছরেও তারা আইনি প্রক্রিয়া শেষ করতে পারে নাই, সুতরাং তাদের জামিন পাওয়ার হকদার। আর নিরপরাধের বিষয়টা মূলত যেহেতু এটা আদালতের বিষয়, আদালত আবুল কাহার আকান্দের যে তদন্ত, এটা আপনারা জানেন, আবুল কাহার আকান্দের রাজনৈতিক পরিচয় জানেন, যিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন, আওয়ামী লীগ থেকে উনি মনোনয়ন চেয়েছিলেন। এখন এটা রাষ্ট্রের বিষয়, রাষ্ট্র সুষ্ঠু এবং সঠিক তদন্তের মাধ্যমে যদি ওখানে কোনো নিরপরাধ ব্যক্তি থেকে থাকে, তাহলে তাকে মুক্তি দেওয়া বা তাকে অপরাধ থেকে মুক্ত করা এটা অবশ্যই প্রয়োজন। এখানে একটা বিষয়, উল্লেখযোগ্য একটা বিষয় হলো, যারা শহীদ হয়েছেন, যদি এই শহীদদের হত্যার বিচার না হয়, তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে লজ্জিত হব। পাশাপাশি এই শহীদদের হত্যার বিচার করতে গিয়ে যদি কোনো নিরপরাধ ব্যক্তি ফাঁসি হয়, সেটাও তো আমাদের জাতি লজ্জিত হবে। সুতরাং আমি চাই ন্যায় বিচারের স্বার্থে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক, যারা নির্দোষ তারা বেরিয়ে আসবে। একটি বাহিনীর মধ্যে আস্থা এবং মনোবল ধরে রাখতে এই ধরনের ঘটনার পর আসলে রাষ্ট্রের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। একটি বাহিনীতে যখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই ঘটনাগুলা যখন কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে, তখন কিন্তু আর বাহিনীর কিছু করার থাকে না। আপনারা দেখেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের পরে বাহিনীর মনোবল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং এই ধ্বংসের পিছনে আরেকটা কাজ করেছে, অত্যন্ত সূক্ষ্ম একটা কাজ। একটা বাহিনীতে যখন একটা ইনফর্ম করে একটা সৈনিক চাকরি করে, স্বাভাবিক প্রক্রিয়ায় ইনফর্ম পরিবর্তন হওয়াটা এটা স্বাভাবিক। কিন্তু কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি একটা ইনফর্ম পরিবর্তন হয়ে যায় এবং তাদের নামটা পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু সীমান্তে আর সেই মনোবলটা থাকে না। তাদের মনোবল ভেঙে গিয়েছিল এবং তাদেরকে একটা পরনির্ভরশীল বাহিনীতে পরিণত করার জন্য একটা নীল নকশা তৎকালীন সরকার করেছিল। আমি মনে করি যে বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল, সেই নামটা পুনরায় ফেরত আনা উচিত, এবং এই রাইফেলস এই নামের পরে বিডিআর জওয়ানদের শরীরে যে রক্তের মধ্যে যে দেশপ্রেম জেগে উঠতো, সেটা আবার পুনরায় জেগে উঠুক, সুসংগঠিত হোক, আমার দেশের সীমান্ত সুরক্ষিত থাকুক, এটাই আমার প্রত্যাশা। বিডিআর থেকে বিজিবি রূপান্তরিত হওয়ার পর বাহিনীর মধ্যে কাঠামোগত বা সংস্কৃতিগত কোনো ধরনের পরিবর্তন হয়েছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। বিজিবি থেকে বিডিআর থেকে যখন বিজিবিতে রূপান্তরিত করা হয়, তখন এই বিডিআর এর যে আইনগুলা ছিল, আভ্যন্তরীণ যে আইন, এই আইনগুলোর অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে আইনগুলো কঠোর করা হয়েছে এবং শৃঙ্খলার বিষয়ে আরো কঠোরতা দেওয়া হয়েছে। এটা একটা বাহিনীর জন্য ভালো, কঠোরতা থাকা ভালো। তবে এমন কোনো কঠোরতা থাকা ভালো না যে চুন থেকে পান কষলেই যে চাকরি চলে যাবে। এই চাকরিচ্যুতির বিষয়টা যদি মানুষের, একটা সৈনিকের মনে যদি সবসময় চাকরি মানে কিছু করলেই চাকরি হয়ে যাবে, 1920 হলেই চুন থেকে পান কষলেই আমার চাকরি চলে যাবে, তখন কিন্তু সে ফ্রিভাবে সীমান্তে কাজ করতে পারে না। আপনারা দেখেছেন 2009 সালে পিলখানা ঘটনার পর যখন বিজিবি নামকরণ করা হলো, তারপরে অনেক সৈনিকদের চাকরি গিয়েছে। তারাও বোধহয় পিলখানা গেটে আন্দোলন করেছিল, ওখান থেকে বেশ কিছু সৈনিককে পুনরায় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে এটাই প্রমাণিত হয়েছে যে আইনটা কঠোর করতে গিয়ে তাদের প্রতি অন্যায় করা হয়েছিল, এবং তারা যখন আন্দোলন করেছে, তারা চিঠি মানে স্মারকলিপি দিয়েছে, তারপরে আবার তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তবে আইন কঠোর হওয়া ভালো, কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রটা যাতে স্থিমিত থাকে এবং প্রয়োগটা যাতে সুন্দরভাবে করা হয়, যেন একটা সৈনিক ওই অপরাধটা না করলেও তার যাতে এই আইনের আওতায় শাস্তি না পেতে হয়, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, বর্তমানে তো আপনারা সমাবেশ বা কর্মসূচি দিয়ে যাচ্ছেন, এটির মধ্যে একটি অন্যতম আপনাদের দাবি রয়েছে। কি কি দাবি রয়েছে আপনাদের? এবং আপনাদের সম্ভবত দুইটা দাবি আছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখলাম। এই দুইটা দাবি কি কি আপনাদের? জি, ধন্যবাদ। আমরা বর্তমান সরকার না, তত্ত্বাবধায়ক সরকার আসার পরই 5 তারিখের পরে এইটা নিয়ে বোধহয় আমরা 28তম বারের মতো রাজপথে আমরা দাঁড়িয়েছি। আমরা এইবার যে দুটা দাবি নিয়ে দাঁড়িয়েছি, তার প্রধান এবং প্রথম দাবিটা হলো
আমাদের যাদেরকে ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে সিও মানে বিশেষ আদালত, সিও সামারি কোর্ট, ডিজি সামারি কোর্টের মাধ্যমে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের চাকরিতে পুনর্বহাল চাই এবং যাদের চাকরির বয়স নাই তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা চাই। আপনি জানেন 25শে ফেব্রুয়ারিতে পিলখানায় ঘটনা যখন ঘটেছিল, সারা বাংলাদেশে 25শে ফেব্রুয়ারিতে কোনো ঘটনা ঘটে না, কারণ ওখানে অফিসাররা আমাদের সাথে ছিলেন, স্যাররা আমাদের সাথে কথা বলেছেন, স্যাররা আমাদের সাথে রিক্রেশন রুমে রয়েছেন, আমরা একসাথে দেখেছি, বিষয়টা অবলোকন করেছি। স্যাররা বলছেন যে তোমরা ভয় পাও না, আমরা সেনাবাহিনীর অফিসার, আমরা যতক্ষণ আছি কোনো বাহিনীর লোক তোমাদেরকে আক্রমণ করবে না। 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের বাহিরে কোথাও কোনো ঘটনা ঘটে। এতে থেকে প্রমাণিত হয় যে 25শে ফেব্রুয়ারি যে ঘটনাটা পিলখানায় ঘটেছিল, এটার সাথে বাংলাদেশের বাইরের কোনো ইউনিটগুলো কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু পরবর্তী সময়ে 26শে ফেব্রুয়ারিতে সকালবেলাতে জানতে পারলাম যে বিভিন্ন জায়গা থেকে নিউজ আসছে এবং আমরা টিভিতেও দেখতে পারলাম, খাগড়াছড়ি সেক্টর সহ বিভিন্ন জায়গায় রাইফেলস ট্রেনিং স্কুল বাইতুল ইজ্জতে সেনাবাহিনী আক্রমণ করছে, ফায়ার হয়েছে। এগুলো যখন দেখছে তখন বিডিআর সৈনিকরা আতঙ্কিত হয়ে পড়ে। এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিলেন তারা আমাদের ইউনিট ত্যাগ করে চলে যান। তখন সৈনিকরা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ স্যারেরা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা যতক্ষণ আছি সেনাবাহিনী আক্রমণ করবে না। স্যাররা যাওয়ার ফলে এটা কমান্ড ফেলুর হয়ে যায় এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং 26 তারিখে কিছু বিশৃঙ্খলা হয়। এরই সূত্র ধরে গণহারে অনেক সৈনিককে চাকরিচ্যুত করা হয়েছে। সুতরাং আমাদের দাবিটা যৌক্তিক। আর আমাদের দ্বিতীয় দাবিটা হলো, আমাদের 57 জন সেনা অফিসার সহ যে 74 জন নিহত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তদন্তের নামে অনেক বিডিআর সদস্য নিহত হয়েছেন, আমরা চাই শহীদ স্যারদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা অবশ্যই করতে হবে এবং এর ষড়যন্ত্রকারী হিসাবে এবং পেছনে যারা কলকাঠি নাড়িয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী এবং তাদেরকে বাংলাদেশে তাদের শাস্তি কার্যকর করতে হবে, নতুবা শহীদদের আত্মা শান্তি পাবে না এবং আমরা এই বাংলাদেশি যারা আছি আমরা জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো। আর এটার সাথেই আরেকটা হলো ওই যে বিষয়টা আগে বললাম, যদি হত্যা মামলায় বা বিস্ফোরক মামলা যারা আসামি আছেন তাদের মধ্যে যদি কোনো নিরপরাধ বিডিআর থেকে থাকেন, যদি তথ্য প্রমাণ থেকে থাকে, পুনঃ তদন্তের মাধ্যমে তাদেরকে যেন মুক্ত করা হয়। আর অপরাধী যারা আছে তাদের শাস্তি নিশ্চিত করা হয়, সেটা বিডিআর হোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক, যে কেউ হোক। এটা আমাদের কোনো ছাড় নাই। এটার জন্যই আমাদের এই দুইটা দাবি। যদি সরকার ক্ষতিগ্রস্তদের দাবিগুলো বিবেচনা করতে চায় তাহলে কোন বিষয়গুলোকে আপনারা অগ্রাধিকার দিবেন বলে মনে করছেন? আমাদের ক্ষতিগ্রস্তদের দাবিগুলা বিবেচনার ক্ষেত্রে আমরা যারা ঢাকা সহ ঢাকার বাইরে এই যে সিওর সামারি কোর্ট বিশেষ আদালতের মাধ্যমে যারা আমরা চাকরিচ্যুত হয়েছি, আমরা যারা যে সৈনিকগুলা চাকরিচ্যুত হয়েছি, আমি একজন সৈনিক, সরকারের খাতায় লেখা আছে যে অমুক চাকরিচ্যুত করা হলো, কিন্তু আমার সাথে আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, তা আমার সাথে একটা পুরো পরিবার জড়িত। সুতরাং আমরা চাইবো যে আমাদের যে হারানো সম্মান ফিরিয়ে দেওয়া এবং আমরা যাতে ন্যায় বিচারের মাধ্যমে আমরা যাতে আমাদের চাকরিটা ফেরত পাই এবং আমরা সম্পূর্ণ ক্ষতিপূরণ পাই, সেটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিশেষে আরো একটি প্রশ্ন আপনাকে আমরা করবো, সেটা হচ্ছে এই 57 জন যে সেনা অফিসার পিলখানায় শহীদ হয়েছে তাদের ব্যাপারে আপনাদের কল্যাণ পরিষদের অবস্থান কি? যে 57 জন সেনা অফিসার শহীদ হয়েছেন, যদিও বা সেনা অফিসার বলা হচ্ছে, মূলত স্যাররা কিন্তু পেশনে আমাদের বিডিআরে আসছেন, স্যাররাও বিডিআর অফিসার, স্যাররা কিন্তু এই বিডিআর এর পোশাক পরে থাকতেন এবং স্যারদের সাথে আমাদের অনেক গভীর এবং সুসম্পর্ক দীর্ঘদিন থেকেই। আপনারা জানেন যে একটা বিডিআর এর সৈনিক একজন সেনাবাহিনীর অফিসারকে কতটুকু সম্মান করে এবং কতটুকু স্যারদেরকে ভালোবাসে, সেটা সেনাবাহিনীর যে সকল স্যারেরা আমাদের ইউনিটগুলোতে চাকরি করেছেন তারা জানেন, তারা বুঝতে পারেন। তো এই বিষয়টার উপর উল্লেখ করে যাদেরকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে স্যারদের ব্যাপারে আমাদের অবস্থান, বিডিআর কল্যাণ পরিষদের অবস্থান, দোষীদের শাস্তি এই বাংলার মাটিতে শুধু মুখে মুখে রায় ঘোষণা করলেই হবে না, দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করে নতুন যারা আছে তাদেরকে ইনক্লুড করে এই বিচার প্রক্রিয়া শেষ করে তাদের যে শাস্তি পাবে সেটা বাংলার জমিনে কার্যকর করতে হবে। এটি আমাদের বিডিআর কল্যাণ পরিষদ থেকে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
আপনাকে এবং অগ্রযাত্রা প্রতিদিনকে আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই যে সকল দর্শক আজকের এই অনুষ্ঠান আমাদের দেখবেন। সবাইকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইদ আহমদ খান মাসুমের দাবি এবং পিলখানা হত্যা সহ বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাদের মনের অব্যক্ত কথা। আমার কথায় আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।